ছাত্ররা বিগত ক্লাসে ভারতের কৃষিকাজে অধ্যায়ে শুরু করার সময় আমরা অর্থনৈতিক কার্যাবলী বিষয় নিয়ে একটা জেনেছিলাম। সেই অর্থনৈতিক কার্যাবলীর কতগুলো ভাগ জেনেছিলাম, 5টা ভাগ। সেই 5টা ভাগের মধ্যে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী বা প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে কিন্তু আমরা পড়েছিলাম কৃষিকাজ। আর দ্বিতীয় অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে যে উদাহরণ বলেছিলাম মূলত শ্রমিককে কেন্দ্র করে, শ্রমভিত্তিক যে সমস্ত অর্থনৈতিক কাজ সেগুলোকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ব্লু কলার ওয়ার্কার্স। তাই সেই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে শ্রমিক আসে শিল্পর মধ্যে। মূলত শিল্পটা মূলত দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। সেই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী শিল্প সম্পর্কে জানার আগে আমাদের ভারতবর্ষের মূল যে অর্থনৈতিক কাজ বা যে সমস্ত মানুষ কর্মে নিযুক্ত তার 70% আমরা বলেছিলাম কৃষিকাজে নিযুক্ত, আর 15% মানুষ এই যে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ বা শ্রমভিত্তিক শিল্পের সাথে নিযুক্ত, আর 15% মানুষ বিভিন্ন কর্মের সাথে অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক কাজ তার সঙ্গে যুক্ত। আজ আমরা পড়ব শিল্প সম্পর্কে। তাহলে শিল্প সম্পর্কে জানার আগে তাহলে শিল্প কি সেটা জানতে হবে। শিল্প হলো যে পদ্ধতির দ্বারা প্রকৃতি থেকে প্রাপ্ত, কি বললাম, প্রকৃতি থেকে প্রাপ্ত, আমাদের চারিপাশে যে প্রকৃতি আছে সেই প্রকৃতি থেকে প্রাপ্ত মানে নিয়ে আসা হয় কি বিভিন্ন বনজ, খনিজ এবং কৃষিজ, যে পদ্ধতির দ্বারা প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন বনজ, কৃষিজ এবং খনিজ দ্রব্যগুলোকে এনে বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে, কি বললাম, যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে ব্যবহারের উপযোগী ভোগ্যপণ্যে রূপান্তর করা হয়। ব্যবহারের উপযোগী করা হয়। ধরো একটা কাঠ আমি বন থেকে আনলাম, সেই কাঠকে বিভিন্ন মেশিনের সাহায্যে সেটাকে ফাড়াই করলাম, ফাড়াই করে সেটাকে পরিষ্কার সমান করলাম, সমান করে ব্যবহারের উপযোগী ভোগ্য পণ্যে রূপান্তর মানে ভোগ করার জন্য আমরা ব্যবহার করতে পারবো, ভোগ করার ক্ষেত্রে রূপান্তর করলাম। একটা কাঠকে ধরো চেয়ারে রূপান্তর করলাম। তাহলে এই যে রূপান্তর হলো কি কার মাধ্যমে, কোনো একটা কাঠের মিস্ত্রির মাধ্যমে। তাহলে সেই মিস্ত্রিটা কি শ্রমিকের কাজ করছে, তাহলে সেটাও কিন্তু একটা শিল্প। তাহলে যে পদ্ধতির দ্বারা প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন বনজ, কৃষিজ এবং খনিজ দ্রব্যগুলোকে এনে বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে ব্যবহারের উপযোগী ভোগ্য পণ্যে রূপান্তর করা হয়, তাকেই বলা হয় শিল্প। এই শিল্পটাকে আবার যন্ত্র শিল্পও বলা হয়। শিল্প আমরা যে সমস্ত শিল্প বলি সেগুলো মূলত যন্ত্র শিল্প, কেননা এগুলো যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই দ্রব্যগুলোকে ভোগ্য পণ্যে রূপান্তর করা হয়। যে কোনো এই বনজ বা কৃষিজ বা খনিজ দ্রব্যগুলোকে যন্ত্রের মাধ্যমেই কিন্তু এই ভোগ্য পণ্যে রূপান্তর করা হয়, যন্ত্র ছাড়া কিন্তু সম্ভব নয়। তাই এই শিল্পকে আমরা যন্ত্র শিল্পও কিন্তু বলতে পারি। তাহলে শিল্পকে একটা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। তাহলে কোনো একটা দেশের শিল্প গড়ে ওঠার কারণ জানবো। তাহলে শিল্প গড়ে উঠতে গেলে কি দরকার? তাহলে শিল্প গড়ে উঠতে তার প্রাকৃতিক কারণ দরকার একটা, আর একটা হচ্ছে অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম হচ্ছে কাঁচামাল। কাঁচামাল মানে কোনো শিল্প তৈরি করার জন্য যে সমস্ত উপাদানগুলো দরকার সেই উপাদানগুলোকেই বলা হচ্ছে কাঁচামাল। তাহলে কাঁচামালকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল আর একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। কি বিশুদ্ধ কাঁচামাল হলো প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন দ্রব্যগুলোকে আমি আনার পরে বিভিন্ন যন্ত্রের ভিতরে দেওয়া হলো, যন্ত্র থেকে সেটা রূপান্তরের মাধ্যমে আমি ধরো 5 কেজি কাঁচামাল দিলাম, সেটা যন্ত্রের ভিতর থেকে রূপান্তরিত হয়ে ঠিক 5 কেজি জিনিস তৈরি হলো। তাহলে যে পরিমাণ কাঁচামাল দিলাম উৎপাদিত দ্রব্যও কিন্তু সেই পরিমাণ হলো। সেই সমস্ত শিল্প বা কাঁচামালগুলোকে বলছে বিশুদ্ধ কাঁচামাল। কি না কার্পাস বা তুলো,
তুলা থেকে সুতো তৈরি হবে, সে আমি যে পরিমাণ তুলা দেব ঠিক সেই পরিমাণেরই কিন্তু সুতো আমি কিন্তু পাবো। তাহলে সুতো কিন্তু বা তুলো কিন্তু একটা বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। আর অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালটা কি, যে পরিমাণ কাঁচামাল মানে যে সমস্ত শিল্পে যে কাঁচামালগুলো ব্যবহার করে, যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করব উৎপাদিত দ্রব্যের পরিমাণ তার থেকে কম পাবো, সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে সেই কাঁচামালগুলো কি কি না, লৌহ আকরিক, লৌহ আকরিক, সীসাত, মূলত বেশিরভাগটাই কিন্তু কাঁচামালগুলোকে মূলত অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল মূলত কার্পাস বা তুলা বা সুতোকেই কিন্তু বিশুদ্ধ কাঁচামাল। তাহলে এই কাঁচামালের উপর নির্ভর করে কিন্তু যে কোনো স্থানের শিল্প কিন্তু গড়ে উঠবে। শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে জল সম্পদ। জল সম্পদ কি, শিল্প তৈরি করতে কিন্তু জলের প্রয়োজন কিন্তু দরকার। সে যে কোনো শিল্পে, সে শিল্পের যন্ত্রাংশ ঠান্ডা করার ক্ষেত্রে হোক বা সেই শিল্পজাত দ্রব্যগুলোকে শুদ্ধ করার ক্ষেত্রে হোক, জল কিন্তু দরকার। তাহলে যে সমস্ত অঞ্চলে বিভিন্ন নদী প্রবাহিত বা সাগরের পাশে কিন্তু শিল্পগুলো কিন্তু গড়ে ওঠে। 3 নম্বর, শিল্প গড়ে তোলার ক্ষেত্রে শক্তি সম্পদ কিন্তু গুরুত্বপূর্ণ। শক্তি সম্পদ মানে শক্তি, সে জলবিদ্যুৎ হতে পারে, তাপবিদ্যুৎ হতে পারে। মানে শিল্পের ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রগুলো আমরা ব্যবহার করি সেই যন্ত্রগুলো চালানোর জন্য শক্তি দরকার। সেই শক্তির সঞ্চয় বা যোগান যদি যে সমস্ত অঞ্চলে থাকে সেই স্থানে কিন্তু শক্তি সম্পদ গড়ে উঠবে। ওই জন্য বেশিরভাগ শিল্প কেন্দ্র কিন্তু মূলত কয়লা খনির কেন্দ্রের আশেপাশে কিন্তু গড়ে ওঠে। যেমন আমাদের দুর্গাপুরের কিন্তু ঝরিয়া রানীগঞ্জ কয়লা খনিকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। চতুর্থ হলো জলবায়ু। শিল্প তো গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো একটা স্থানে যদি না নিরক্ষীয় জলবায়ু প্রচুর গরম হয়, সেখানে কিন্তু যে কোনো শিল্প কিন্তু গড়ে তোলা সম্ভব নয়। বা সে কেন সম্ভব না, সেক্ষেত্রে সেই উৎপাদিত দ্রব্যগুলো কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শ্রমিকদের কাজের মানসিকতা নষ্ট হয়, শ্রমিকরা বেশিক্ষণ কাজ করতে পারে না, সেক্ষেত্রে মালিকের অসুবিধা হয়, লস হয়। সেক্ষেত্রে জলবায়ু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মূলত শিল্প গড়ে তোলার ক্ষেত্রে নাতিশীতোষ্ণ জলবায়ু কিন্তু মূলত সবথেকে আদর্শ জলবায়ু। এরপরে অর্থনৈতিক কার্যাবলী মানে অর্থনৈতিক কারণের মধ্যে শিল্প গড়ে তোলার ক্ষেত্রে পরিবহন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা স্থানে আমি কারখানা বা বানাবো না সেখানে পরিবহনের কোনো যোগাযোগ নেই। মানে আমি শিল্প কারখানায় কি করব না, উৎপাদিত দ্রব্যগুলোকে আবার ব্যবহারযোগ্য রূপান্তর করে আমি বাজারে পৌঁছে দেবো। তাহলে আমি যে সমস্ত জিনিসগুলো আমি উৎপাদন করলাম সেইগুলো যদি আমি বাজারেই যদি না পৌঁছে দিতে পারি বা মানুষের কাছে যদি পৌঁছাতে না পারি, তাহলে আমি সেই শিল্পজাত দ্রব্যগুলোকে নিয়ে আমি কী করবো বা কোনো কাজে লাগবে না, তাহলে কিন্তু শিল্পও কিন্তু গড়ে তোলা সম্ভব নয়। তাহলে শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু পরিবহন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে শ্রমিক। আমার প্রাকৃতিক সব কারণগুলি মিলে যাচ্ছে এবং পরিবহনও আছে, কিন্তু শ্রমিক ছাড়া কি কখনো শিল্প সম্ভব নয়। শিল্পের মেরুদণ্ড কিন্তু শ্রমিক ছাড়া কখনো কোনো সেই যন্ত্রাংশ কেউ চালাতে পারবে না বা বিভিন্ন যে দ্রব্য আমরা উৎপাদন করব সেগুলোও কিন্তু উৎপন্ন হবে না। তাহলে শ্রমিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিল্প গড়ে কখন ওঠে, যে সমস্ত জনবহুল এলাকায় যে সমস্ত বিভিন্ন শিল্প কিন্তু গড়ে তোলা সম্ভব। 3 নম্বর হচ্ছে বাজার। শিল্পের আমার পরিবহনের যোগাযোগ ব্যবস্থা আছে, শ্রমিকও আছে, কিন্তু শিল্পজাত দ্রব্যগুলোকে আমি কি করব, বাজারে তো বিক্রি করব। তাহলে শিল্প গড়ে তোলার ক্ষেত্রে বাজার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজার যদি না থাকে সেখানে কিন্তু শিল্প গড়ে তোলা সম্ভব নয়। তাই ওই জন্য শিল্প মূলত বাজারের উপর নির্ভর করে। এই বাজারের উপর নির্ভর করতে গেলে শিল্পের অবস্থান আমরা এই বিশুদ্ধ এবং কাঁচামালের উপর ভিত্তি করে কিন্তু শিল্প গড়ে ওঠে। কাঁচামালের উপরে ভিত্তি, আমরা কাঁচামাল জেনেছিলাম বিশুদ্ধ এবং অবিশুদ্ধ। কোনো একটা শিল্প 3 জায়গায় স্থাপন হতে পারে। একটা হচ্ছে বাজারের ধারে, একটা হচ্ছে মধ্যবর্তী, আর একটা হচ্ছে কাঁচামালের ধারে।
মানে কাঁচামালটা যেটা পাওয়া যায়, ধরো আমি লৌহ ইস্পাত শিল্প তৈরি করব, শিল্পকেন্দ্র, তাহলে লৌহ ইস্পাত শিল্প তৈরি করতে গেলে আকরিক লোহা দরকার, কয়লা দরকার, তাই তো, এবং এছাড়া শ্রমিক পরিবহন, বাজার তো এগুলো দরকারই। তাহলে আমি লৌহ ইস্পাত শিল্পটা কোথায় বানাবো? বাজারের ধারে বানাবো, না মধ্যবর্তী স্থানে বানাবো, না এই কাঁচামালের ধারে বানাবো? একটা একই জায়গায় তো সব সুবিধা কিন্তু থাকে না। আমাকে কোনো একটা জিনিস আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে হয়, সেভাবে নাও আমি কাঁচামালটাকে বাজারের ধারে আনতে হবে, নাও হচ্ছে কাঁচামালের ধারে শিল্পটা তৈরি হলো, সেই শিল্পটা আবার বাজারে নিয়ে আসলাম, আবার বাজারের ধারে তৈরি হলে সেই বাজার থেকে এখান থেকে জিনিসটা তৈরি করতে গেলে এখান থেকে কাঁচামালটা কিন্তু এই কারখানায় আনতে হবে। তাহলে এই বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, এখানে কি আমরা যে বলেছিলাম যে পরিমাণ কাঁচামাল লাগবে উৎপাদিত দ্রব্য পরিমাণ কি ঠিক সেম থাকবে। তাহলে আমার কোন একটা জিনিস আমি তৈরি করতে গেলে আমার কাঁচামালও যা দরকার, উৎপাদিত দ্রব্যও ঠিক একই রকম। তাহলে আমার 5 কেজি কাঁচামাল দরকার, তাহলে আমি এখানে কারখানা, বাজারের ধারে কারখানা বানালাম, তাহলে আমাকে কাঁচামালটা বয়ে আনতে হবে কত গাড়ি করে, না 5 কেজি কাঁচামাল বয়ে আনতে হবে। তাহলে 5 কেজি কাঁচামাল বয়ে আনার জন্য যে আমার পরিবহন খরচ হবে, ঠিক আমাকে এই বাজার থেকে এখানে আমি কারখানাটা আমি উৎপাদিত করে আবার জিনিসটাকে তো বেচার জন্য এই স্থানে যে সমস্ত মানুষ থাকে তাদের কাছে পৌঁছাতে হবে, ঠিক 5 কেজি আমাকে বয়ে নিয়ে যেতে হলো। তাহলে 5 কেজি আমি বয়ে আনলাম, আবার 5 কেজি আবার বয়ে নিয়ে গেলাম, তাহলে আমার পরিবহনের ব্যয়টা কিন্তু সমান হলো, কোনো কম বেশি হলো না। সেক্ষেত্রে আমি কাঁচামালটা বাজারের ধারেও তৈরি করতে পারি, কাঁচামাল ধারেও তৈরি করতে পারি, আর মাঝখানে যদি তৈরি করি তাহলে অর্ধেক হবে। তাহলে কিন্তু যে কোনো স্থানে গড়ে উঠতে পারে কোনটা? বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, মানে কার্পাস বয়ন শিল্প কিন্তু যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। কিন্তু লৌহ ইস্পাত শিল্প মানে অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার হয়, সেই সমস্ত শিল্পগুলো মূলত কাঁচামালের ধারে গড়ে উঠবে। কেননা যদি আমি বাজারের ধারে কাঁচামাল শিল্প কারখানাটা তৈরি করি, তাহলে লৌহ ইস্পাত শিল্প তৈরি করার ক্ষেত্রে ধরো 5 কেজি আমার কাঁচামাল দরকার, তাহলে আমার 5 কেজি কাঁচামাল আমি গাড়ি করে আনতে হচ্ছে, আমি উৎপাদিত দ্রব্য কত, 3 কিলো আমাকে নিয়ে যেতে হচ্ছে, তাহলে আমার গাড়ি ভাড়া খরচ হচ্ছে 5 কেজি, আর জিনিস নিয়ে যেতে পারছি আমি 3 কেজি, তাহলে আমি 2 কিলো কিন্তু আমার লস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ভারী জিনিসটা বয়ে আনতে বেশি লাগছে, তাহলে 5 কেজি বয়ে আনতে গেলে আমার বেশি খরচ লাগবে, 3 কেজি বয়ে নিয়ে যেতে গেলে কম খরচ, তাহলে খরচটা বেশি হচ্ছে। তখন আমি কি করব, শিল্প কারখানাটা কাঁচামালের ধারে তৈরি করব, তাহলে আমার এই 5 কেজি ওজনটার পরিবহন ব্যয়টা কমে গেল, লাগলো না, আমার লাগছে কত, 3 কেজি ওজনের পরিবহন ব্যয়টা। তাহলে সেক্ষেত্রে কি 5 কেজি মানে 5 কেজি সেটা 5 কুইন্টাল হতে পারে, 5000 কুইন্টালও হতে পারে। তাহলে 5000 কুইন্টাল বা 5 কুইন্টালের জিনিসের পরিবহন ব্যয়টা বেশি হবে 3 কুইন্টালের থেকে, তাই তো। তাহলে সেক্ষেত্রে অবিশুদ্ধ কাঁচামাল শিল্প কেন্দ্রগুলো কিন্তু কাঁচামালের ধারে কিন্তু গড়ে উঠবে। তাহলে অর্থনৈতিক কারণের মধ্যে পরিবহন জানলাম, শ্রমিক জানলাম, বাজার জানলাম, এবারে মূলধন জানতে হবে। মূলধন, শিল্প গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু মূলধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা শিল্প স্থাপন করতে গেলে প্রচুর মূলধন লাগে। যে সমস্ত অঞ্চলে মানুষের মূলধনের যোগান খুব কম হয়, সেখানে কিন্তু শিল্প গড়ে তোলা সম্ভব নয়। তাহলে শিল্প, কেননা জমি তো কেনা, কারখানা স্থাপন করা, কাঁচামাল কেনা, যন্ত্রপাতি কেনা, প্রচুর মূলধন প্রয়োজন। তাহলে যেখানে বিভিন্ন শিল্পপতিদের সমাবেশ থাকে, সেখানে কিন্তু সেই স্থানগুলোয় কিন্তু শিল্প গড়ে ওঠে। বোঝা গেল? এইগুলো ছিল শিল্প গড়ে ওঠার কারণ। এরপরে বিভিন্ন শিল্প স্থাপন করতে হবে। বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন শিল্প স্থাপন হয়েছে। সেই শিল্প স্থাপনগুলো কিসের উপর নির্ভর করেছে? বিভিন্ন শিল্প হয়, কৃষিভিত্তিক শিল্প হয়, খনিজ ভিত্তিক শিল্প, প্রাণীভিত্তিক শিল্প এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বা শিল্প সম্পদ ভিত্তিক বিভিন্ন শিল্প তৈরি হয়। এবারে আমরা বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে জানব। প্রথমে জানব লৌহ ইস্পাত শিল্প।
কি জানবো? লৌহ ইস্পাত শিল্প। তা লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে জানতে গেলে লৌহ ইস্পাত মানে লোহা, যে সমস্ত লোহাগুলো আমরা ব্যবহার করি সেই লোহা কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পের মধ্যেই পড়ে। ভারতবর্ষ বা দুনিয়া যত শিল্প আছে সেই শিল্পগুলো প্রত্যেকটা শিল্পই কিন্তু এই লোহার উপরে দাঁড়িয়ে আছে। কোনো একটা কারখানা তৈরি করতে গেলে, কোনো একটা যন্ত্রাংশ তৈরি করতে গেলে, কোনো একটা পরিবহন তৈরি করতে গেলে লোহা কিন্তু মাস্ট দরকার। তাই জন্য সমস্ত শিল্পটাই কিন্তু এই লোহার উপরে দাঁড়িয়ে থাকার জন্য বা লোহার উপর নির্ভর করে তৈরি হওয়ার জন্য এর চেয়ে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। তাহলে লৌহ ইস্পাত শিল্পের অপর নাম কি? সকল শিল্পের মেরুদণ্ড বা সকল শিল্পের শিল্প বা আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড। কথা বললাম। এবার লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ঠিক অনুরূপভাবে আমরা শিল্প গড়ে ওঠার কারণ জেনেছিলাম। তা প্রত্যেকটা শিল্পই কিন্তু এরকম গড়ে ওঠার কারণগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক একই রকমভাবে প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ, যে পয়েন্টসগুলো আমরা শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে জেনেছিলাম ঠিক সেই পয়েন্টসগুলোই কিন্তু প্রত্যেকটা শিল্পর ক্ষেত্রে কিন্তু লাগবে। এইবারে শুধু সামান্য একটু কাঁচামাল প্রাকৃতিক কারণটা একটু আলাদা হবে। এক একটা শিল্পের ক্ষেত্রে এক একটা রকমের কাঁচামাল দরকার, সেই কাঁচামালটা কোন কোন স্থান থেকে আনা হয় তার উপর কিন্তু আলাদা নির্ভর করবে। তাহলে আমরা জানছিলাম লৌহ ইস্পাত শিল্প। তো লৌহ ইস্পাত শিল্প মূলত মূল যে কাঁচামাল সেটা হচ্ছে আকরিক লোহা। আকরিক লোহা কিন্তু এই লৌহ ইস্পাত শিল্পের মূল কিন্তু কাঁচামাল। যে সমস্ত অঞ্চলে আকরিক লোহার পরিমাণ খুব বেশি হয়, যে সময় যেমন আমাদের উড়িষ্যার ময়ূরভঞ্জ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে আকরিক লোহা থাকে। তাহলে এখানে কিন্তু লৌহ ইস্পাত শিল্প কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আমাদের ভারতবর্ষে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল 1830 সালে। কত? 1830 সালে প্রথম লৌহ ইস্পাত গড়ে উঠেছিল তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল প্রথম স্বাধীনতার পূর্বে। এবং 1870 সালে প্রথম আধুনিক লৌহ ইস্পাত শিল্প, কি বললাম? তা আধুনিক মানে এখন যে সমস্ত লৌহ ইস্পাত শিল্পগুলো প্রচলিত তার মধ্যে এই 1870 সালে কিন্তু কোথায় না কুলটিতে প্রথম ভারতের মধ্যে আধুনিক লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে। তাহলে এই যে ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্পগুলো বিভিন্ন স্থানে গড়ে ওঠে বা উঠেছে, তাহলে যে কোনো একটা শিল্প বলো কোনো একটা জিনিস তৈরি হতে গেলে তাদের একটা মনিটরিং দরকার, তাকে তদারকি করতে হবে, তাই না? তা কার উপর? তার লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে তদারকি বা দেখভাল করে সেইল বলে একটা সংস্থা। কি? সেইল বলে একটা সংস্থা, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বলে একটা সংস্থা। সেটা কবে না 1954 সালে কিন্তু এটা তৈরি হয়। 1954 সালে সেইল বলে একটা সংস্থা তৈরি হয়। সেই সংস্থাটা কি করে না ভারতবর্ষের সমস্ত লৌহ ইস্পাত শিল্পগুলোকে দেখভাল করে বা তদারকি করে। এর সদর দপ্তর কোথায় না নিউ দিল্লি। সদর দপ্তর নিউ দিল্লি। এইগুলো ছিল ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্পের একটা ধারণা। এবারে ভারতবর্ষের যে সমস্ত লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠেতে সবথেকে বড় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটা সেটা জানতে হবে। দুটোভাবে জানতে হবে, একটা বেসরকারিকরণভাবে মানে বেসরকারি দিক থেকে, একটা সরকারি দিক থেকে। বেসরকারি ভাবে দিক থেকে সবথেকে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প হচ্ছে টিসকো, জামশেদপুরের টিসকো। জামশেদপুরের টিসকোটা হচ্ছে ভারতের বেসরকারিকরণের ক্ষেত্রে বেসরকারি দিক থেকে সবথেকে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প। আর ছত্তিশগড়ের ভিলাই,
ভিলাই হলো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এই লৌহ ইস্পাত শিল্প এই ধারণাটা জানার পরে ভারতবর্ষের লৌহ ইস্পাত শিল্পগুলো মূলত পূর্ব ও মধ্য ভারতে গড়ে ওঠে। কোথায় না পূর্ব ও মধ্য ভারতে গড়ে ওঠে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পগুলো সব থেকে বেশি গড়ে। তাই এখানে কি বলতে হবে, এই পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণটা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক সেই গড়ে ওঠার কারণ জানতে গেলে ঠিক আমরা শিল্প গড়ে ওঠার যে কারণ যে পয়েন্টসগুলো জেনেছিলাম সেই পয়েন্টসগুলোকেই কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এরপরে যেটা আমরা জানব কার্পাস বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প একটা কি শ্রেণীর শিল্প, আমরা কাঁচামালের ভিত্তিতে জেনেছিলাম, একটা বিশুদ্ধ কাঁচামালের উপর ভিত্তি করে কিন্তু এই কার্পাস বয়ন শিল্পটা কিন্তু গড়ে ওঠে, মূলত তুলা। তাহলে কার্পাস, যে কার্পাস চাষ হয় সেই কার্পাসের উপর ভিত্তি করে কিন্তু কার্পাস বয়ন শিল্প। তাহলে ভারতবর্ষের কার্পাস বয়ন শিল্পটা মূলত পশ্চিম ভারতে সবথেকে ভালো কিন্তু কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে। কোথায় না পশ্চিম ভারতে। পশ্চিম ভারতের গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের কিছু অঞ্চল, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে। তার প্রথম কার্পাস বয়ন শিল্প ভারতবর্ষে গড়ে ওঠে 1818 সালে পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে, বোঝা গেল। আর ভারত এই সারা বিশ্বের মধ্যে উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে। কার্পাস বয়ন শিল্পে ভারত বিশ্বে উৎপাদনে প্রথম আর রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতবর্ষ কার্পাস বয়ন শিল্প উৎপাদনে প্রথম স্থান এবং রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে। ঠিক এখানে এই লৌহ ইস্পাত শিল্প পরে যে সমস্ত আমরা কার্পাস বয়ন শিল্প জানলাম, এখানে একটা শহরের নাম কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে, ম্যানচেস্টার। ম্যানচেস্টার হলো একটা শহর, কোথায় না ইংল্যান্ডে অবস্থান করে। ইংল্যান্ডের আইরিশ শহরে ম্যানচেস্টার বলে একটা শহর আছে। এই শহরে প্রচুর পরিমাণে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে। ঠিক অনুরূপভাবে ইংল্যান্ডের এই ম্যানচেস্টার শহরের সাথে তুলনা করে ভারতবর্ষের আমেদাবাদ শহরে কিন্তু প্রচুর পরিমাণে এই কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে। তাই আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কি বলা? আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার। এখানে ম্যানচেস্টার সম্পর্কে আমি আরও দুটো শহরের নাম বলবো, কিন্তু আমেদাবাদটা হলো ওভারঅল টোটাল ভারতের ম্যানচেস্টারের মধ্যে আমেদাবাদ বলতে হবে। এছাড়া আরও জানতে হবে উত্তর ভারতের ম্যানচেস্টার। ঠিক একই রকমভাবে উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। পশ্চিম ভারতে আমেদাবাদ। ভারতে মূলত তিনটে দিকে কিন্তু তিনটে ম্যানচেস্টার অবস্থান করছে। উত্তর ভারতের কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর এবং পশ্চিম ভারতের আমেদাবাদ শহর। তাহলে এখান থেকে কী করতে হবে, এই পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলো কিন্তু জানতে হবে। ঠিক অনুরূপভাবে একই রকম সেই শিল্প গড়ে ওঠার যে কারণের যে পয়েন্টসগুলো আমরা জেনেছিলাম সেই পয়েন্টসগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে। এইটাই ছিল তোমাদের শিল্পের একটা প্রাথমিক ধারণা এবং বিভিন্ন শিল্প সম্পর্কে আমরা দুটো শিল্প সম্পর্কে এখানে জানলাম। পরবর্তী ক্লাসে বিভিন্ন
আর বাকি যে শিল্পগুলো আছে সে সম্পর্কে আমরা জানব।